বাজেট উপস্থাপনের অনুমতি। আওয়ামী সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ২০০৯-১০ অর্থবছরে বাজেট নির্ধারণ করা হয় ১,১৩,৮১৫ কোটি টাকা। সে সময় জিডিপির প্রবৃদ্ধির হার হয় ৬.০৭% পর্যন্ত। আর সবশেষ এই সরকারের পতনের আগে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নির্ধারণ করা হয় ৭,৯৭,০০০ কোটি টাকা এবং জিডিপির হার ধরা হয় ৬.৭৫%। মহান জাতীয় সংসদে ২০২৪। এদিকে ২০০৯-১০ অর্থবছরে মূল্যস্ফীতি ছিল ৬.৮%। সে সময় মাথাপিছু আয় ছিল $৮৪৩। আর শেখ হাসিনা পতনের আগে সবশেষ ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ১৪.১০% এবং এ সময় মাথাপিছু আয় ধরা হয়েছে $২,৭৮৪। মাথাপিছু আয় এত বেশি বাড়ার অন্যতম কারণ হচ্ছে টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি। গত ১৫ বছরের প্রতি ডলারের দাম ৪৯% বা প্রায় ৩৯ টাকা বেড়েছে। এদিকে গত ১৫ বছরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার ১৫,৫৮,২০৬ কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন বলে জানা গেছে। তাই বছরে বছরে জিডিপি প্রবৃদ্ধির হার বা মাথাপিছু আয় যেভাবে বেড়েছে তা শুধু কাগজে কলমে বাড়ানো হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। যে জিডিপি গ্রোথের সুবিধা মেজরিটি অফ দ্য পিপল পায় না, সেই জিডিপি মিনিংফুল না। কারণ আমরা তো দেখেছি দেশের ইকোনমিতে লোকজনের যে আর্থিক অবস্থা তাদের খুব বেশি পরিবর্তন হয়নি। সো এটা মিনিংফুল না, এটা সিম্পলি নাম্বার, সাম নাম্বারস। দেশের অর্থনীতির বর্তমান যে অবস্থা তাতে সবাই অনেকটা শঙ্কিত রয়েছেন। কারণ গত ১৫ বছরে এর আকার বড় হলেও অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার, খেলাপি ঋণ এবং রিজার্ভ কমা সহ বেশ কিছু কারণে ঋণের বোঝা বেড়েছে কয়েক গুণ। আর এতে মূল্যস্ফীতির চাপ পড়েছে সাধারণ মানুষের উপর। আর ঠিক সেই মুহূর্তে গত এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সরকারের যখন পতন ঘটে, তখন অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা তার আসল রূপ প্রকাশ পেতে শুরু করে। আর এতে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়। তবে বিশ্লেষকরা বলছেন, যদি গোড়া থেকে সকল সমস্যার সমাধান করা যায় তবে সুপরিকল্পনার মাধ্যমে এর পুনরুদ্ধার সম্ভব। আর নয়তো এর বড় নেতিবাচক প্রভাবে চিঁড়েচ্যাপ্টা হবে সাধারণ মানুষ। এদিকে ২০০৯ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২,৪৮২ কোটি টাকা। সেটা সবশেষ চলতি বছরের মার্চ শেষে দাঁড়িয়েছে ১,৮২,২৯৫ কোটি টাকা। এতে ১৫ বছরে এই ঋণ বেড়েছে ১,৫৯,৮১৩ কোটি টাকা। আর ব্যাংকিং খাতে মঞ্জুর ঋণের পরিমাণ ছাড়িয়েছে ৫.৫ লাখ কোটি টাকার বেশি। এছাড়া ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত ব্যাংকিং খাতের বড় ঋণ অনিয়মের মাধ্যমে ৯২,২৬১ কোটি টাকার বেশি আত্মসাতের তথ্য জানা গেছে। একই সাথে ২০০৮-৯ অর্থবছরে রিজার্ভ ছিল ৭.৪৭ বিলিয়ন। পরে তা ২০২০-২১ অর্থবছরে $৪৬ বিলিয়ন ছাড়িয়ে গেলেও ঋণ পরিশোধ এবং অর্থ পাচারের কারণে তা একসময় $২০ বিলিয়ন ঘরে নেমে আসে। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্যমতে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে $৭৫,৩৭,০০,০০০ পাচার হয়। টাকার অঙ্কে তা প্রায় ৮০,০০০ কোটি টাকা। গত ১৫ বছরে যে দুর্নীতি হয়েছে তা সংস্কারে মধ্য ও দীর্ঘমেয়াদে সময়ের প্রয়োজন। তাই এখন থেকেই সেই পদক্ষেপগুলো নেয়ার পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক। দুর্নীতি হবার ক্ষেত্রে একটা বড় কারণই হলো সমস্ত ধরনের কার্যক্রমগুলোর ভিতরে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব। এবং এই স্বচ্ছতা জবাবদিহিতার অভাবকে আপনি তাড়াতে পারেন যদি আপনার এই সমস্ত ধরনের কার্যক্রমগুলো এগুলো যদি আপনি ট্রান্সপারেন্ট করেন। অর্থঋণ আদালতকে শক্তিশালী না করার কোনো বিকল্প নেই। আমাদের অর্থঋণ আদালতকে শক্তিশালী করতেই হবে। এবং দেখা যাচ্ছে যে অর্থঋণ আদালতকেও অনেক সময় ব্যবহার করা হয় এই খেলাপি ঋণকে দীর্ঘদিন যাবৎ ফেলে রাখার একটা উপায় হিসেবে। অপরদিকে অর্থনীতি সচল রাখতে যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাজ করে সেগুলো গত ১৫ বছরে দুর্নীতির কারণে ব্যর্থ হয়েছে বলে জানান এই অর্থনীতিবিদ। পলিসি রিফর্ম আনতে হবে, যেমন করাপশন ভয়াবহভাবে বেড়ে গেছে। এই করাপশনটাকে কমিয়ে আনতে হবে এবং করাপশন কমিয়ে আনার জন্য যেসব বডিগুলো থাকার দরকার সেই বডিগুলো চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। যারা ক্ষমতায় ছিলেন তাদের নিজের স্বার্থে তারা এগুলো করতে দেন না। তো আমাদের এখন এটা মেক শিওর করতে হবে যে করাপশন কমাইতে হবে। সংস্কারের সাথে সাথে একাধিক পর্যায়ে নজরদারি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেই সাথে কঠিন আইন বাস্তবায়নের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। আতাউনিয়ন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।